৯টা নাগাদ ধুম করে বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আমি চমকে গেলাম, কারণ এই হয়তো কেউ এসে আমাকে কটু কথা শোনাবে বলে এসেছে। তাই যতক্ষণ অফ না হবে বাজানো, আমি সেই সময় অবধি সোফাতে বসে রইলাম। ৩ মিনিট এভাবে যাওয়ার পর বিরক্ত হয়ে আম্মু রান্নাঘর থেকে চিৎকার করে বলল, এই অরণি, দেখ কে এসেছে। অনেকক্ষণ থেকে কলিং বেলটি বেজে চলেছে, যা দেখ। আমি কিছু বললাম না আম্মুকে। মুখে এক রাশ বিরক্তি আর রাগ নিয়ে দরজার কাছে গেলাম। তখনও বিকট শব্দ করে কলিং বেল বেজেই চলেছে। আমি আর অলস্যতা না করে শটাং মেরে দরজাটা খুললাম। দরজা খুলে আমার চোখ ছানা পড়া। আমি চোখের পাতা অবাকের ন্যায় বড় বড় করতে না চাইলেও সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেখে নিজে থেকে চোখ কপালে উঠল। আমি আস্তে করে বললাম, আপনারা? অপর পাশ থেকে কালো শার্ট পরা ব্যক্তিটি মুচকি হেসে বলল, বলেছিলাম না তোমাকে ভালোবাসি, তোমার মনের অপারক সৌন্দর্যের মৌচাক দেখে, তোমার ব্যাহিক দেখে নয়। তাই তোমাকে সরাসরি বিয়ে করতে চলে এসেছি। কথাটি শুনে আমি আরও অবাক হলাম। নিজের কান যেন ভুল শুনেছে এমন হচ্ছে। মনে মনে বারবার বলছি, আমি কি ঠিক শুনেছি নাকি ঠিকই শুনেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা কেবল গল্প বা নাটকে হওয়া সম্ভব, বাস্তবে তো কখনোই না। তবুও যেন স্বপ্ন দেখছি। ঠায় দাঁড়িয়ে আছি দরজার সামনে। সেই সময় পিছনে একজন মহিলা বলে উঠল, অরণি, মা বাইরেই কি দাঁড়িয়ে থাকতে হবে? আমরা কি ভেতরে আসতে পারি? এমন কথা শুনে নিজেকেই বকা দিলাম। ওনারা সেই কখন থেকে দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, কিন্তু ওনার মুখে এমন আদুরে গলায় ডাক শুনে হকচকিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। তবে ভেতরে আসার তাগিদ দিতে যাব তখনই আম্মু এসে বলল, এই মেয়ে, কখন থেকে ওনারা বাইরে দাঁড়িয়ে? ভিতরে আসতে বলছিস না কেন? আসুন, আপনারা ভিতরে আসুন, কিছু মনে করবেন না। মেয়েটা একটু পাগলি টাইপ। আম্মু আমাকে এক হাত দিয়ে দরজার দিকে সরিয়ে দিল। আমি সরে দাঁড়াতেই তানভীর নামের ছেলেটি প্রথমে ভিতরে ঢুকলো, তারপর মহিলাটি, এরপর আরও কয়েকজন লোক। তার মানে আজ উনি যা বলল তা কি সত্যিই হতে চলেছে? না না, এটা মানতে পারছি না। শেষমেশ কিনা নিজেই অবাক হব এমন কাজে। তাদের পিছন পিছন চেয়ে সোফাতে বসলাম। আম্মুর কথাতে সবাই বসে পড়েছে। আমি মাথাটা ঠিক নিচু করে নিই, কারণ আর চোখে আমার সামনে বসে মাথা ভর্তি চুলের লোকটাকে দেখছি। আর বারবার ভাবছি, হয়তো খানিকটা সময় পর এই ছাকড়া চুলের লোক মিস্টার তানভীর আমার বর হতে চলেছে। আমি ওনার দিকে তাকাচ্ছি আর উনি বাড়ির ভিতরের চারিদিকে চোখ বুলিয়ে নিচ্ছেন। সেই সময় আমার কানে ভেসে এলো, আপনারা কারা? কেন এসেছেন? আসলে আমি হলাম তানভীরের আম্মু, আর এ হলো তানভীর। আমরা আপনার মেয়েকে আমার ঘরের বউ করতে চাই, এই সময়ে, এই মুহূর্তে। আপনার যদি রাজি থাকেন, এখনই শুভ কাজটি সেরে ফেলতে পারি কি? কি বলেন? তানভীরের আম্মুর কথাগুলো শুনে আমি যতটা না অবাক হয়েছি, তার থেকে বেশি অবাক হয়েছে আমার আম্মু। উনি সামনের দুটি মানুষের দিকে চোখের পাতা না ফেলে পা থেকে মাথা অবধি দেখছেন। আমিও দেখে নিলাম, কারণ আমার মনে হচ্ছে এরা মানুষ নাকি এলিয়েন, যে আমার মতো একটি মেয়েকে তারা বিয়ে করে ঘরের বউ করে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আম্মু বলল, আপনারা মনে হয় কোথাও ভুল করেছেন, হয়তো অন্য বাড়িতে আসছেন, ভুল করে আমাদের বাড়িতে ঢুকে গিয়েছেন, তাই না? আম্মুর কথা শুনে সামনে বসে তানভীর নামের ছেলেটি মুচকি হাসল, যেন আম্মু কোনো মজার জোকস বলেছে। আমি ওনার মুচকি হাসির দিকে তাকিয়ে আছি। ঘন ঘন দাঁতের ঠোঁট দুটি টেনে মুচকি হাসছে। দেখতে যে কতটা কিউট লাগছে তা সে কোনো মেয়ে দেখলেই বুঝতে পারত। তানভীরকে আম্মু বলল, আপনার মেয়ের নাম অরণিই তো? আপনার নাম আমিনা বেগম, আর অরণির আব্বুর নাম আসিফ খান, তাই তো? তাহলে ভুল বাসায় আসিনি, ঠিক জায়গাতেই এসেছি। এখন বলুন, বিয়েতে রাজি কিনা? অপেক্ষা করুন, আমি অরুণের আব্বুকে আসতে বলছি, উনি যা করার করবে, তবে আমি এ প্রস্তাবে রাজি।
আম্মুর কথা শুনে ওনারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু অবাক হলাম, আমার মতো একটি মেয়েকে বিয়ের জন্য সকাল সকাল চলে এসেছে এনারা। এরা নিশ্চয়ই পাগল, এদের কোনো মাথার সমস্যা আছে। না হলে আমার মতো এক ধর্ষিতাকে কেন এরা বিয়ে করবে? কী স্বার্থ আছে এদের? তানভীর ছেলেটির দিকে ভালোভাবে তাকালাম। না, তার তো কোনো শারীরিক সমস্যা নেই, তাহলে কেন আমার মতো ধর্ষিতাকে বিয়ে করতে এসেছে? আমি ধর্ষিতা, সমাজের ভদ্র সমাজের কাছে আমি নাক সিটকানো ছি ছি করা বস্তু। বাইরে বের হলেই তাদের দৃষ্টি আর অব্যক্ত কথাতে আমার কান আজ স্তব্ধ। হাসাহাসি আর সামনে দিয়ে গেলে এলাকার ছোটরা থেকে বুড়োরাও বলে, ওই দেখ সেই মেয়ে যে কিনা অমুক দিন ধর্ষণ হয়েছে, দেখ দেখ চলাফেরা দেখ, যেন কিছুই হয়নি। বাপরে, কথাগুলো শুনতে শুনতে কান পচে গেছে আমার। কিন্তু আমার দোষ কোথায়? এখানে তো সেই হিংস্র জানোয়ার আমাকে জোর করে তার শরীরের ক্ষুধা মেটায়। সে তো দিব্যি আছে, আমি কেন এসব সহ্য করি? আমি মেয়ে বলে? কেন এমন হয় মেয়েদের সাথে? কেন সমাজ তাকে মেনে নিতে পারে না? সেদিন ছিল ভার্সিটির ফাংশন। বৈশাখের শুরুতে আমাদের ভার্সিটিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি, লাবণী, মৌ, কেয়া চারজন ভালো বন্ধু থাকাতে একসাথে যাব বলে বাড়িতে বলতেই রাজি হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে, আমরা চারজন অনুষ্ঠান দেখতে চলে এসেছি। অনুষ্ঠান শুরু হওয়ার বেশ খানিকটা পর অনুভব করলাম আমার পিঠে কে যেন হাত রেখেছে। চমকে উঠে পিছনে তাকাই, দেখি সেরকমভাবে কেউ নেই। আমি নড়ে চড়ে বসলাম। আবার কোমরে কারো স্পর্শ পেলাম। আমি ঘুরে তাকাতেই সব যেন আবার ঠিকঠাক। এভাবে একটু সময় যাওয়ার পর কেয়াকে বললাম, চল তো দোস্ত, একটু ওয়াশরুমে যাই, আর বাসায় চলে যাব, অনেক বেজে গেছে। কেয়া বলল, যাব, তবে এখন তাহসান সেই গানটি শুরু হবে, যা আমাদের খুব প্রিয়। তুই একটু যা না কষ্ট করে। আর তাছাড়া সবাই অনুষ্ঠান দেখছে, কোনো ভয় নেই। আমি আর দাঁড়াইনি, সোজা বাথরুমের দিকে চলে আসলাম। ভার্সিটির বাথরুমগুলো আজ খোলাই আছে, ভিতরে অল্প আলো। আমি ভেতরের কোনো এক বাথরুমে প্রবেশ করে একটু পর বের হয়েছি। ঠিক তখনই কে যেন আমার পেছন থেকে মুখটা চেপে ধরে। আমি ভয়ে হাঁপাতে থাকি। প্রচণ্ড শক্তিতে আমাকে ধরে রাখে সে। আমি কান্না করে দিই। এই সময় সবাই অনুষ্ঠান দেখতে ব্যস্ত, এদিকে কেউ আসবে না। তবে লোকটি আমাকে টেনে পিছনের দরজা দিয়ে বের হলো। পিছনে এনে আমার গালে ঠাস করে কষিয়ে একটা চড় বসিয়ে দিল। পকেট থেকে ছুরি বের করে বলল, বেশি চিৎকার করলে তোর গলা কেটে রেখে যাব। আমি ভয়ে একাকার, চোখ বেয়ে পানি পড়ছে। তখনই চিৎকার করতে যাব, আমার ওড়নাটা নিয়ে আমার হাতসহ মুখটা বেঁধে দিল। আমি অকেচো হয়ে গেলাম। তারপর লোকটি আমার সব কাপড়গুলো টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলল। শুরু হয়ে গেল পৈশাচিক অত্যাচার। গোঙানি করে চলেছি, বারবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম, কিন্তু তা বের হলো না। লোকটির কাজ শেষ, তার মনের খায়েশ মিটে গিয়েছে, আমাকে ওভাবে রেখেই চলে গেল। আমি তখনও কান্না করছি আর গোঙানি দিচ্ছি। বেশ খানিকটা সময় পর ভার্সিটির দারোয়ান আসে। আমাকে এমন অবস্থায় দেখে চিৎকার করে ওঠে। সবার আগে দৌড়ে আসে বন্ধুরা, আর এসেই দেখে আমার এই অবস্থা। তারপর লোকজন আস্তে আস্তে জেনে যায়। বহু কষ্টে বাড়িতে আসি। আপনারা কারা? অরণির মা বলল আপনারা নাকি অরণিকে এই মুহূর্তে বিয়ে করতে চান। আব্বুর কথায় ধ্যান ফেরে। কখন যে চোখের কোণে পানি এসে জমা হয়েছে বুঝিনি। চোখটা মুখের সামনে থাকাতেই দেখি তানভীর আমার দিকে তাকিয়ে আছে। তার মানে উনি এতক্ষণ আমার দিকেই তাকিয়েছিল। আপনারা ঠিক শুনেছেন, অরণিকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। আপনাদের কোনো আপত্তি আছে? মানে দেখুন, আমাদের তো কোনো আপত্তি নেই, তবে আপনারা সব জেনে শুনে আর বিয়ে করতে চাইবেন না। মিস্টার আসিফ সাহেব, আমরা সবই জানি। আবির তো আগে থেকেই সব জানে। ওনাদের কথা শুনে আম্মু আব্বু খুশিতে যেন লাফিয়ে উঠল। ওনাদের চোখ দিয়ে কেবল পানি করাতে শুরু করেছে, কারণ এটা ওনাদের কাছে সবচাইতে খুশির সংবাদ। কেননা ওই কালো রাতের ঘটনার পর আমাকে তারা বহুবার বহু জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু যখনই লোকমুখে শুনেছে এসব, তখনই তারা পালিয়েছে।
একমাত্র আমার সামনে এই মানুষ নামের এলিয়েনটি, যে কিনা আমাকে ভালোবেসে সোজা বাসায় বিয়ের জন্য চলে এসেছে, সব কিছু জেনেও। ঠিক আছে বেয়ান সাহেবা, বিয়ে আজই হবে এই মুহূর্তে। অরণি আর তানভীর বাবা একটু আলাদা কথা বলে নিক, ততক্ষণে আমি কাজী ডাকার ব্যবস্থা করি। আপুর কথা শুনে তানভীর সাহেব উঠে দাঁড়ালেন। কাজীর কথা শুনে বুকে যেন পাথর নেমে গেছে, কোথা থেকে যেন স্বস্তির নিঃশ্বাস চলে আসছে। আমারও আজ খুশিতে কাঁদতে ইচ্ছে করছে। আপু উঠে চলে গেল। আম্মু আর তানভীরের আম্মু গল্প করতে বসে গেল। আমি আর তানভীর আমার রুমের ব্যালকনিতে চলে আসলাম। দুজনেই কোনো কথা না বলে বাইরের কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে আছি গ্রিল ধরে। কোনো কথা খুঁজে পাচ্ছি না কিভাবে শুরু করব। এসব ভাবছি তখনই তানভীর সাহেব বলল, এখন তো সত্যি হলো তোমাকে আমি বিয়ে করব। হুম। সেদিন তো খুব বলেছিলে যে এসব গল্পতে মানায়, বাস্তবে তা কখনোই সম্ভব নয়। সেদিন তুমি ভুল ছিলে অরণি। আসলে এমন কিছু ব্যাপার থাকে যা কেবল বাস্তবেও সম্ভবপর হয়, হয়তো সেটা ধারণার বাইরে থাকে। এর জন্য দরকার হয় আদম্য ইচ্ছে, ভক্তি, ভালো লাগা আর খুব বেশি ভালোবাসা, যা আমার মনে তোমার প্রতি রয়েছে। আমি কথাগুলো শুনে ওনার মুখের দিকে তাকালাম। উনি চশমাটা ঠিক করে আবার সেই গাছের দিকে এক দৃষ্টিতে তাকালো। কি নিষ্পাপ এই ছেলেটির চাহনি, যা অন্য সব ছেলেদের চোখে কখনোই দেখিনি আমি। লোকটা আসলেই কোনো এলিয়েন না হয় কোনো অন্য জগতের মানুষ। কারণ সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি ভার্সিটিতে যাওয়া বন্ধ করিনি। সবার কটু কথা উপেক্ষা করে নিজেকে লড়াই করার জন্য এগিয়ে চলেছিলাম। সেদিন ভার্সিটি থেকে বের হতেই বৃষ্টি শুরু হয়। সাথে ছাতা থাকাতে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসি একা। খানিক আসার পর সামনে মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে। ছাতাটা তুলতেই দেখি চোখে ফ্রেমের চশমা, বড় বড় চুল, তবে লম্বা না, সাদা টি শার্ট। বৃষ্টির পানিতে ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে, তাই তার শরীরের সিক্স প্যাক খাঁজগুলো বেশ বোঝা যাচ্ছে। সেদিনের ঘটনার পর ভয়ে ছিলাম, তাই ভয়ে দুপা পিছনে আসি। সেই সময় শুনি, ভয় পেও না মিস অরণি, আমি ভয়ঙ্কর কোনো কিছু না। আমি স্বাভাবিক সাধারণ একজন মানুষ। মাত্র কয়েক মিনিট তোমার সাথে কথা বলবো। তোমার ভার্সিটির পাশেই আমার আব্বুর রেখে যাওয়া অফিস। আমাকে তুমি চিনবে না, তবে আমি তোমাকে চিনি। আমার নাম তানভীর। প্রায় দেখি তুমি একা একা যাওয়া আসা করো, তোমার সাথে কোনো বান্ধবী থাকে না, চুপচাপ হেঁটে চলে যাও। জানি না আমার মাঝে তখন কিসের অনুভূতি তৈরি হয়, তবে মন চাই তোমাকে দেখি, কেবল দেখতেই থাকি। প্রায় এভাবে দেখতে দেখতে তোমাকে মনের মাঝে ঠাঁই দিয়েছি। এখন তোমাকে আরও কাছে পেতে চাই মনের আকাঙ্ক্ষা তোমাকে বলছে ভালোবাসি। তোমাকে ফলো করতে করতে তোমার বাড়ির দিকে গিয়েছি বহুবার, যা তুমি টেরও পাওনি। এরপর একদিন তোমার কোনো এক বান্ধবী ডেকে সব বলে, সব শুনেছি। কদিন তোমার থেকে ঘৃণার দৃষ্টিতে চেয়েছি, কিন্তু সেটা জোরপূর্বক। তখনই বুঝেছিলাম আমি তোমাকে আসলেই ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে? কথাগুলো বলে পেছন থেকে ডান হাত সামনে নিয়ে কয়েকটা কদম ফুল সামনে ধরে। আমি এমন ঘটনার আকস্মিকতায় অবাক চোখে তাকালাম। লোকটা কি পাগল নাকি মাথার সমস্যা? ভাবতে ভাবতে আবার বলে ওঠে, জানি তোমার মনে হচ্ছে আমি কোনো পাগল কিনা, কিন্তু না, আমি পাগল না। আমি তোমাকে ভালোবাসি। ফুলগুলো নাও, আর বৃষ্টি হচ্ছে, বাসায় যাও সাবধানে হেঁটে। এরপর শুরু হয় তাকে অবহেলা। এতটাই অপমান আর অবহেলা করি, তবুও তানভীর আমাকে ভালোবাসতে চায়। সব ঘটনা জেনেও সে আমাকে চায়। একদিন এসে বলে বাসায় তার আম্মুকে রাজি করিয়েছি, তুমিও রাজি হয়ে যাও। সব শুনে নানা করছি। আর তারপর আজ সরাসরি বাড়িতে বিয়ের প্রস্তাব নিতে আসলো। কি ভাবছো তুমি? ভাবছো আমি পাগল কিনা, তাই না? আপনি তো দেখি মনের কথা বুঝতে পারেন। পারি, তবে সবারটা না। হুম। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। একটু পর অনুভব করলাম আমার আঙ্গুলের উপর তানভীরের আঙ্গুল স্পর্শ করেছে। ওনার হাত কাঁপছে, বুঝতে পারছি, কারণ সে ভাবছে আমি ঝাড়ি দিব কিনা। মনে মনে হেসে উঠলাম। তখনই আম্মু ডেকে উঠল, জামাই বাবাজি এখানে থাকুক, আয় তোকে গোসল করাবো। আমি দাঁড়ালাম না।
আসার আগে তার আঙ্গুলের ছোট্ট একটা চিমটি কেটে চলে আসলাম। এটা কোনো চিমটি না, এটাও ভালোবাসার পরশ। মনে মনে বললাম, আমার মনের নীল আকাশে ছিল কালো মেঘ, তোমার আগমনে সেই মেঘ উড়ে আসন করেছে এক চিমটে সাদা মেঘ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।